আমাদের বিয়ে হয়েছে এই প্রায় ১.৫ বছরের মতো। পারিবারিকভাবেই আমাদের বিয়ে হয়েছিল। আমি চাকরি সূত্রে ঢাকায় থাকি। বিয়ের আগে আমার বাল্যবন্ধু শাওন বলেছিল, শোন রিয়ান, বউ হচ্ছে পায়ের তলার জুতোর মতো, সব সময় পায়ের নিচে রাখবি, তা না হলে একবার যদি মাথায় উঠে যায় তাহলে আর নামাতে পারবি না, অনেক পস্তাতে হবে। একটা কথা মনে রাখিস, বিড়াল বাসর রাতেই মারতে হয়। আমার যেদিন বিয়ে হয়েছিল সেদিন বাসর ঘরে ঢুকতেই দোলন আমাকে দেখে প্রাণবন্ত হয়ে বলে উঠল, তুমি চলে এসেছো রিয়ান, আমার কিছু ছবি তুলে দাও না। তারপর দুজনে একসাথে কয়েকটা সেলফি নিলাম। ফটোগ্রাফার কবে না কবে ছবি দেয় তার কোনো ঠিক নেই। তবে আমার বন্ধু শাওনের সেই কথাটা আমার কানে বাজতে লাগলো, বিড়াল বিয়ের রাতেই মারতে হয়। আমি দোলনকে ধমক দিয়ে বললাম, আমাকে তুমি করে বলার সাহস তোমাকে কে দিয়েছে? সে হঠাৎ করে ঘাবড়ে যায়, তারপর আমতা আমতা করে বলল, না আমাদের তো বিয়ে হয়ে গিয়েছে, তাই ভাবলাম। ওর কথা শেষ করতে না দিয়েই আমি চিৎকার করে বলে উঠলাম, চুপ, বিয়ের রাতেই সেলফি, এরপর এখন যেটা করব সেটাও কি ভিডিও করে রাখবি তুই? তারপর ওর হাত থেকে ফোনটা নিয়ে ছুঁড়ে ফেলে দিলাম। এরপর আমি ওর শাড়ি চুড়ি খুলতে লাগলাম এবং মনে মনে বলতে লাগলাম, বাহ, বাসর রাতেই বিড়াল মেরে দিয়েছি। এরপর সোশ্যাল মিডিয়া বন্ধ করে একটা বাটন ফোন কিনে দিয়েছি। বাসায় ডিশ লাইন আছে, টিভি দেখবে, সমস্যা কি? বছরে ২-১বার বাপের বাড়িতে যাই, তাও আমি সাথে করে নিয়ে যাই। ২-১ দিন থেকে আবার ফেরত চলে আসে। শপিং আমিই করে দিই, লিস্ট করে দিতে বলি, সেই অনুযায়ী নিয়ে আসি, কিন্তু কখনো সাথে করে মার্কেটে নিয়ে যাই না। অর্থাৎ সে আমার পায়ের তলাতেই আছে। কিন্তু আজকাল কেমন জানি বাসায় ফিরতে অস্বস্তি লাগে, বাড়িটা কেমন ভুতুড়ে বাড়ি মনে হয়, কেমন জানি নিঝুম চুপচাপ। শুধুমাত্র একটা রুমের লাইট জ্বালিয়ে দোলন বসে থাকে। অবশ্য এরও একটা কারণ রয়েছে। একবার কারেন্ট বিল বেশি এসেছিল বিধায় দিয়েছিলাম ২টা থাপ্পড়, ব্যাস কাজ হয়ে গেছে। এরপর থেকে আর কারেন্ট বিল বেশি আসে না। একদিন অফিসের কিছু দরকারি কাগজপত্র খুঁজতেছিলাম, খুঁজতে খুঁজতে দেখলাম একটা মেডিকেল রিপোর্ট, সাথে প্রেসক্রিপশন এবং আরও কিছু কাগজপত্র। এগুলো দেখে মাথা আমার ঘুরে গেল। দোলন আমাকে না জানিয়ে অ্যাবর্শন করিয়েছে, কিন্তু এগুলো কবে করলো? তারপর মনে পড়লো অফিসের কাজে ৩ দিন ঢাকার বাইরে ছিলাম, এই ৩ দিনের মধ্যে হয়তো কিছু করিয়েছে। রাগ সামলাতে না পেরে প্রচণ্ড মারলাম, কিন্তু একটা টু শব্দ অবধি করলো না। আমার চেঁচামেচিতে এবং বাসায় ভাঙচুরের শব্দে পাশের ফ্ল্যাটের কিছু লোকজন জড়ো হয়ে গেল। দরজা খুলতেই তারা এক প্রকার জোর করে ঘরের ভিতরে প্রবেশ করলো। পাশের ফ্ল্যাটের পাপন ভাই কাঁপতে কাঁপতে আমাকে বলল, আপনি কি মানুষ নাকি মানুষরূপী জানোয়ার? দোলন তখন অচেতন হয়ে পড়ে আছে, ওরাই ওকে হসপিটালে নিয়ে গেল, আমি আর সাথে যাইনি। এর পরদিন শুনলাম দোলনের বাড়ির লোকজন নাকি আমার বাড়িতে এসেছে। আমি তখন অফিসে ছিলাম, অফিস কামাই করে বাসাতে গেলাম। বাসায় যেয়ে দেখি দোলনের বাবা মা দাদা বৌদি সবাই ওখানে ছিল। আমি তখন রেগে মেগে বললাম, আপনাদের মেয়েকে আপনারা বাসায় নিয়ে যান, আমি ওকে ডিভোর্স দিয়ে দেব, খুব শীঘ্রই আপনারা কাগজপত্র পেয়ে যাবেন। ডিভোর্সের কারণ এটাই, এই বলে রিপোর্টের কাগজপত্রগুলো ছুঁড়ে মারলাম। তখন দোলনের বৌদি বলে উঠল, তুই কি ডিভোর্স দিবি রে? ডিভোর্স দোলন তোকে দেবে, তুই রেডি থাক, কাগজপত্র সময় মতো তুই পেয়ে যাবি। আরে মূর্খ, তুই যদি ভালো করে দেখতি তাহলে বুঝতে পারতি ইচ্ছা করে বাচ্চা নষ্ট করা হয়নি, তোর লাথিতেই ব্লিডিং হচ্ছিল। তুই তো চলে গিয়েছিলি অফিসের ট্যুরে, আর আমি খবর পেয়ে দোলনকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম। দোলনের বৌদির মুখ থেকে একথা শুনে আমার মাথা ঘুরে গেল। আর এই যে বাচ্চা অ্যাবর্শন করানোর কথাটা ওর বৌদি তার বাপের বাড়ির কাউকে জানায়নি, কারণ দোলনের বৌদি চেয়েছিল ও যেন মন প্রাণ দিয়ে আমার সাথে সংসারটা করে। ঠিক ওই সময় আমার বাসায় পুলিশ এসে উপস্থিত। নারী নির্যাতন মামলায় আমাকে ধরে নিয়ে যাওয়া হলো। এরপর উকিল ধরাধরি অনেক পয়সা খরচ করে প্রায় ৮ মাস পর আমি ছাড়া পেলাম। ভাগ্যিস টাকার উপর দিয়ে গেছে, নয়তো ৩২৫ না কত ধারা অনুযায়ী নাকি ৭ বছরের কারাদণ্ড হতো আমার। দীর্ঘ ৮ মাস জেলে থাকার পর এসে দেখি আমার চাকরিটাও আর নেই। তারপর আর কি, গ্রামে চলে গেলাম। গ্রামে যাওয়ার পর আমার সেই বাল্য বন্ধুর কথা মনে হলো, সেই শাওন যে বলেছিল বউ হচ্ছে পায়ের জুতোর মতো। একদিন ওর বাড়িতে গেলাম, আমাকে দেখার সাথে সাথেই বলল, আরে দোষ, কেমন আছিস, আয় ভেতরে আয়। আমি ওদের বাড়ির ভেতরে প্রবেশ করলাম। কি সুন্দর সাজানো সংসার ওদের। ওর বউকে ডেকে বলল, এই রিমি, এই যে দেখো কে এসেছে। ওর বউ বলল, আরে রিয়ান ভাইয়া, এতদিন পর, কেমন আছেন? আমি বললাম, এই তো ভালো আছি, আপনারা কেমন আছেন? রিমি বলল, ভালো আছি। রিমি তখন শাওনকে ডেকে বলল, এই যে শাওন, আমি না তোমাকে বলেছিলাম কালকে বাসায় চিনি নেই, এখন আমি রিয়ান ভাইয়াকে চা বানিয়ে দেবো কি করে? তুমি এখনই চিনি নিয়ে আসবে, এখনই, বেশি সময় যেন না লাগে।
তখন শাওন বলল, আরে বাবা যাচ্ছি এখনই যাচ্ছি। শাওন হাসতে হাসতে বলল, এটা নিয়েও ঝগড়া করা লাগে? ওদের খুনসুটি আর দুষ্টুমি দেখে আমি অবাক হয়ে যাচ্ছিলাম। তখন আমার মনে হতে লাগলো, আমার সংসারে পায়ের জুতো আর তাদের সংসারে মাথার মণি, কি সুন্দর সাজানো সংসার। এসব দেখে আমার মাথা ঘোরাচ্ছিল। কিছুক্ষণ ওখানে থেকে বাসায় চলে আসি। বাসায়ও আমার জন্য অনেক মেয়ে দেখা হলো, কিন্তু পাত্রীপক্ষ আমার বিষয়ে খোঁজখবর নিয়ে আর আমাকে মেয়ে দিতে চায় না। এসব বৃথা চেষ্টা করে লাভ নাই, আমার তো পেট চালাতে হবে। তাই চলে আসলাম আবারও ঢাকায়। অনেক কষ্টে একটা সেলসম্যানের জব নেই। এর কয়েকদিন পর রাস্তা দিয়ে হাঁটছিলাম একদিন, হঠাৎ দেখি জ্যামের একটা গাড়িতে দোলন বসে আছে, আকাশি রঙের একটা সালোয়ার কামিজ পরা। কি সুন্দর অপরূপ পরীর মতো লাগছে আমার দোলনকে। পাশে বসে থাকা ছেলেটা সম্ভবত ওর স্বামী। ওরা কি সুন্দর হাসছে, বারবার পেছন দিকে তাকাচ্ছে আর কি যেন বলছে। হঠাৎই ওদের গাড়ির পেছনের সিটটাতে চোখ গেল। দেখলাম কি সুন্দর ফুটফুটে যমজ দুটি মেয়ে গোলাপ ফুলের মতো বসে আছে। অবিকল মায়ের চেহারা পেয়েছে। এই দুইটা যমজ মেয়ে আমারও হতে পারতো। হঠাৎ জ্যাম ছেড়ে দিয়েছে, গাড়ি চলতে শুরু করেছে। আমি ঠায় দাঁড়িয়ে রইলাম আর গাড়ির দিকে তাকিয়ে থাকলাম এবং বিড়বিড় করে বলতে লাগলাম, পায়ের জুতো।